একটা ঘটনা দিয়ে শুরু করি। সালটি 1784। তখন ঢাকায় দুর্ভিক্ষ চলছিল। সে সময় একজন ইংরেজ ব্যক্তি ছিল যার নাম ছিল কুলান। এই ইংরেজকে দায়িত্ব দেওয়া হয় বাকেরাগঞ্জের সরকারি গোলা থেকে 7,000 মণ চাল ঢাকায় আনার। কিন্তু সেই ইংরেজ চাল ঢাকায় নিয়ে আসেনি। সে সেই চাল চড়া দামে বিক্রি করে দেয়। এই টাকা দিয়ে আবার পরের বছর ব্যবসা করে। এই চাল বিক্রি করার পর সে ঢাকায় ফিরে আসে এবং বলে যে সব চাল আসার পথে ডাকাতরা লুট করে নিয়েছে। এটা তো শুধু একটা জালিয়াতির ঘটনা। এ ধরনের জালিয়াতি ছিল সে সময় ঢাকার নিত্যদিনের ব্যাপার। বাংলার ভাগ্য বিপর্যয় ঘটে 1757 সালের 23 জুন পলাশীর যুদ্ধে। 28 জুন পর্যন্ত মুর্শিদাবাদের মসনদ ফাঁকা ছিল। 29 জুন মীর জাফরকে বসানো হয় পুতুল নবাব হিসেবে। 1765 সালের 5 ফেব্রুয়ারি কুষ্ঠরোগে মীর জাফরের মৃত্যু হয় এবং এর মাধ্যমে শুরু হয় দ্বৈত শাসন। 1772 সালে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন তুলে দিয়ে বাংলা, বিহার ও উড়িষ্যার সম্পূর্ণ শাসনভার কোম্পানির দায়িত্বে গ্রহণ করেন। 1772 সালে দ্বৈত শাসন বিলুপ্ত হওয়ার পর 1773 সাল থেকে কলকাতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঔপনিবেশিক রাজধানীতে পরিণত হয়। ইংল্যান্ডে সম্পদ পাচারের সদরঘাট ছিল এই কলকাতা বন্দর। ইংরেজরা তাদের বাণিজ্যিক স্বার্থে এদেশের তাঁত শিল্প ধ্বংস করে, ফসলের পরিবর্তে নগদ অর্থে রাজস্ব আদায় শুরু করে, ধ্বংস করে বাংলার গ্রামীণ শিল্প। ইংরেজরা নিজেদের স্বার্থে কলকাতায় কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। এদেশের কাঁচামাল বিদেশে রপ্তানি করে মুনাফা লুটে নেয়। এইভাবে ইংল্যান্ডে শুরু হয় শিল্প বিপ্লবের। বিপরীত দিকে পৃথিবীর এক সময় শ্রেষ্ঠ শিল্পোন্নত বাংলাদেশ পুরোপুরি কৃষি নির্ভর দরিদ্র দেশে পরিণত হয়। ইংরেজরা নীল চাষের মাধ্যমে সেই কৃষকদের মেরুদণ্ড ভেঙে দেয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নজিরবিহীন শোষণ ও লুটপাটের ফলে ঢাকা ও মুর্শিদাবাদ অন্ধকারে তলে যেতে থাকে। ইজারা চুক্তি, সূর্যাস্ত আইন, ব্যবসায়ের নামে প্রকাশ্য দস্যুতা নিয়ে আসে 76-এর মনন্তর। 76-এর মনন্তর একটি দুর্ভিক্ষ যা বাংলার মাটি ও মানুষের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করে। 1768 থেকে 1769 সাল পর্যন্ত অস্বাভাবিক খরা বাংলাকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে এনে দাঁড় করায়। ফসল নষ্ট হয়, নদীগুলো শুকিয়ে যায়, আর বাংলার উর্বর মাটি হয়ে ওঠে শুষ্ক মরুভূমি। ক্ষুধার সঙ্গে যুক্ত হয় মহামারী, কলেরা, গুটি বসন্ত এবং অন্যান্য প্রাণঘাতী রোগ বাংলার প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে। মুর্শিদাবাদের মতো শহরগুলিও মৃত্যুর করাল গাছ থেকে রেহাই পায়নি। এই দুর্ভিক্ষের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের শোষণের মাত্রা বাড়িয়ে দেয়। তারা চাল মজুত শুরু করে, তবুও কর আদায়ে ছিল না কোনো দয়া বা ছাড়। বাংলার কৃষকদের জীবন হয়ে ওঠে দুঃস্বপ্ন। ক্ষুধার্ত মানুষদের মধ্যে স্বাভাবিক বন্ধনগুলো ভেঙে পড়ে, পরিবার ভেঙে যায়, বিবাহ বিচ্ছেদ হয় এবং অপরাধ বেড়ে যায়। সমৃদ্ধ বাংলা পরিণত হয় এক বিশৃঙ্খল উপত্যকায়। দুর্ভিক্ষের ফলে বাংলার জনসংখ্যা 1/3 বিলীন হয়ে যায়। প্রায় 1 কোটি মানুষের জীবন চলে যায় এই দুর্ভিক্ষে। পুরো গ্রাম বিলীন হয়ে যায়, থেকে যায় কেবল নীরবতা। 76-এর মনন্তর বাংলার অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। কৃষি উৎপাদন বন্ধ হয়ে যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিষ্ঠুর শাসন পরিস্থিতিকে আরো খারাপ করে তোলে। মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করলেও কর আদায়ে কোনো ছাড় ছিল না। ত্রাণ কার্যক্রম ছিল ন্যূনতম। ইংরেজদের হাতে গড়ে ওঠা নতুন কলকাতা শহরকে কেন্দ্র করে সকল শিল্প ও বাণিজ্য কেন্দ্র গড়ে ওঠে। এর ফলে 18 শতকের শেষ নাগাদ বাংলার তুলা, রেশম, বস্ত্রশিল্প ও অন্যান্য কুটির শিল্প একেবারে ধ্বংস হয়ে যায়। ঢাকা কেন্দ্রিক পূর্ব বাংলাকে পশ্চিম বাংলার কাঁচামাল সরবরাহের কেন্দ্র বা খামার বাড়ি রূপে ব্যবহার করা হয়। শায়েস্তা খানের সময় ঢাকায় চাল পাওয়া যেত টাকায় 8 মণ। পলাশীর যুদ্ধকালীন সময়েও টাকায় 2 মণের বেশি চাল পাওয়া যেত। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণের ফলে কিছুদিনের মধ্যে চালের দাম বেড়ে যায় এবং টাকায় মাত্র 14-15 সেল চাল পাওয়া যেত। কলকাতা ছিল সে সময় সব নব্য ধনকুবদের কেন্দ্র। আগে ঢাকার জনসংখ্যা ছিল অন্তত 4 লাখ। ইংরেজ আমলে লোক সংখ্যা দ্রুত কমে যায়। 1786 সালে এক চিঠিতে ঢাকার লোক সংখ্যা উল্লেখ করা হয় 2 লাখ। 1872 সালে ঢাকার লোক সংখ্যা দাঁড়ায় মাত্র 69,212 জনে। আর অন্যদিকে কলকাতায় তখন শুরু হয়েছিল সমৃদ্ধির জোয়ার। কলকাতা শহর সে সময় গড়ে উঠেছিল নাবিক, সৈনিক ও লোফার এই 3 শ্রেণীর ইংরেজদের হাতে। মধ্যযুগে গড়ে ওঠা সোনারগাঁও, গৌড়, ঢাকা কিংবা মুর্শিদাবাদের সাথে কলকাতার কোনো মিল ছিল না। আর এই সময় জন্ম নেয় এক নতুন সংস্কৃতি যার নাম বাবু কালচার। এই ক্যালকাটা বাবুরা 2, 4, 5 টাকার বেতনের কর্মচারী থেকে সে সময় ধনকূপে পরিণত হয়েছিল। রামদুলালদের 5 টাকা বেতনের সরকার হিসেবে জীবন শুরু করে। 1825 সালে মৃত্যুর সময় কলকাতা শহরে তিনি রেখে গেছেন 19টি বিশাল বাড়ি। সে আমলের হিসেবে 7.25 লক্ষাধিক টাকার সম্পদ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।